আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, ভালো। স্যার আপনি কেমন আলহামদুলিল্লাহ আছেন? ভালো স্যার। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আছি। স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। অনলাইন ক্লাসের বিষয়বস্তু হচ্ছে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়। আমরা ব্যবস্থাপনার নীতি এর পর্ব 3 এবং পর্ব 4 আজকে আলোচনা করব। তো পর্ব 4-এ আছে আমাদের কিছু ক্রিয়েটিভ কোয়েশ্চেন এবং এমসিকিউ নিয়ে আলোচনা আছে। তো সেটা নিয়ে আজকে আলোচনা করবে এবং আজকের তৃতীয় পর্বে আলোচনা হবে, মানে রিভিশন হবে। একজন আদর্শ ব্যবস্থাপকের কি কি গুণ থাকা দরকার, একজন আদর্শ ব্যবস্থাপক কি কি দক্ষতা থাকা দরকার, সংগঠন ব্যবস্থাপনা এবং প্রশাসনের মধ্যে কি সম্পর্ক রয়েছে। তো হচ্ছে একজন আদর্শ ব্যবস্থাপকের দক্ষতা বলতে কি বোঝায়। তো আদর্শ ব্যবস্থাপক কাকে বলে সেটা যদি আমরা জানি, আদর্শ ব্যবস্থাপকের দক্ষতা তাহলে আমরা বুঝতে পারবো। একজন ব্যবস্থাপক যিনি সঠিক সময় সঠিক মানে ব্যবস্থাপকীয় উপকরণগুলো, প্রতিষ্ঠানের উপকরণগুলোকে সর্বোত্তমভাবে ব্যবহার করার জন্য প্রয়োজনীয় কাজগুলো সঠিক সময়ে সঠিকভাবে করতে পারে, তিনি একজন আদর্শ ব্যবস্থাপক। তো একজন আদর্শ ব্যবস্থাপক কি করতে পারেন? সঠিক সময়ে সঠিকভাবে কম খরচে প্রয়োজনীয় কাজগুলো যদি করতে পারেন, তাহলেই আমরা তাকে বলবো একজন দক্ষ ব্যবস্থাপক। ব্যবস্থাপকের দক্ষতা বলতে একজন ব্যবস্থাপকের ব্যবস্থাপনা সংশ্লিষ্ট কাজগুলো সঠিকভাবে ও সঠিক সময় যোগ্যতার সঙ্গে এবং স্বল্প ব্যয়ে সম্পাদন করার সামর্থ্যকে বোঝায়। যোগ্যতার সঙ্গে এবং স্বল্প ব্যয়ে সম্পাদন করার সামর্থ্যকে বোঝায়। আর যদি যিনি করতে পারবেন তিনি একজন আদর্শ ব্যবস্থাপক। আর আদর্শ ব্যবস্থাপকের এই কাজগুলো মানে তিনি সঠিক সময় সঠিকভাবে করতে পারবেন। কেন করতে পারবেন? যে প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য অর্জনের জন্য যে সকল উপকরণ সংগ্রহ করা হয়েছে, এই উপকরণগুলোকে সর্বোত্তম ভাবে ব্যবহার করতে হবে। তার জন্য এই সর্বোত্তম ব্যবহার নির্ভর করবে একজন আদর্শ ব্যবস্থাপক কি কি কাজ করছেন এবং তিনি সঠিকভাবে করতে পারছেন কিনা। তো একজন আদর্শ ব্যবস্থাপকের চারটি প্রধানত গুরুত্বপূর্ণ দক্ষতা থাকা দরকার। সেগুলো কি কি? কারিগরি দক্ষতা, মানবীয় বা আন্তর্জাতিক দক্ষতা, ধারণাগত বা কল্পনা সংক্রান্ত দক্ষতা, সমস্যা অনুধাবনের দক্ষতা। তো কারিগরি দক্ষতা কাকে বলে? কারিগরি দক্ষতা যে টেকনিক্যাল স্কিল, এটাকে বলা হয় টেকনিক্যাল স্কিল। তো টেকনিক্যাল বলতে আমরা যন্ত্রপাতি ব্যবহার বা হচ্ছে মেকানিক কাজগুলোকে বোঝাই, তাই না? তো একটি প্রতিষ্ঠান নির্দিষ্ট নির্দিষ্ট কাজ সম্পাদনের যে বিশেষ পদ্ধতি, কলাকৌশল বা যন্ত্রপাতি ব্যবহৃত হয় তা সঠিকভাবে করতে পারাই হলো কারিগরি দক্ষতা। কারণ হচ্ছে যে বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করে আমার কাজ সম্পন্ন করতে হতে পারে, কলাকৌশল প্রয়োগ করা হতে পারে, টেকনিক অবলম্বন করা হতে পারে, আবার বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করা হয়, এগুলো পরিচালনা করা, বিভিন্ন সমস্যার এই সংক্রান্ত জ্ঞান আমাদের কারিগরি দক্ষতার মধ্যে পড়ে। তো আমরা জানি যে কম্পিউটার একটি যন্ত্র, তারপর হচ্ছে যে অ্যাকাউন্টিং এর উদ্ধৃত্তপত্র তৈরি করতে হয়, হিসাব সংরক্ষণ করতে হয় ইত্যাদি। এগুলো হচ্ছে আমাদের কিছু পদ্ধতি অবলম্বন করতে হয়। হিসাব সংরক্ষণের অনেক পদ্ধতি রয়েছে। এই এই পদ্ধতিগুলো আমাদের কারিগরি দক্ষতার মধ্যে পড়ে। উদ্ধৃত্তপত্র তৈরি সবাই করতে পারে না, যার কারিগরি দক্ষতা রয়েছে তিনি তৈরি করতে পারেন। কম্পিউটার চালানো যিনি দক্ষতা সম্পন্ন তিনি চালাতে পারবেন। তাহলে এগুলো হচ্ছে আমাদের কারিগরি দক্ষতা। তো যারা নিম্ন স্তরে থাকে তারা মেশিনারিজ চালায় এবং হিসাব রক্ষণ করে, উদ্ধৃত্তপত্র তৈরি করে। তো নিম্ন পর্যায়ে যারা রয়েছে তাদের এই ধরনের দক্ষতা বেশি প্রয়োজন রয়েছে। বড় কারিগরি দক্ষতা কার বেশি প্রয়োজন? নিম্ন 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 পর্যায়ে স্তরের ব্যবস্থাপক। ব্যবস্থাপক। তোমরা জানো যে ব্যবস্থাপনার তিনটি স্তর রয়েছে: উচ্চ স্তর, মধ্য স্তর, নিম্ন স্তরের ব্যবস্থাপনা। তো নিম্ন স্তরের ব্যবস্থাপনা নিম্ন পর্যায়ে যারা থাকে তাদের এই ধরনের দক্ষতা বেশি প্রয়োজন রয়েছে। এরপর হচ্ছে কি মানবীয় বা আন্তঃব্যক্তিক দক্ষতা। এই দক্ষতা বলতে ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, মানুষের সাথে মিশতে পারা, মানুষকে বোঝা, মানুষকে উদ্বুদ্ধ করা, এই ধরনের দক্ষতা হচ্ছে আন্তঃব্যক্তিক বা মানবীয় দক্ষতা। একজন ঊর্ধ্বতন এর অধীনে অনেক মানুষ থাকে, তাহলে প্রত্যেকটা মানুষকে বোঝা, প্রত্যেকটা মানুষের মন ভিন্ন ভিন্ন ধরনের। কেউ ফাঁকি দিবে, কেউ অধিক আন্তরিকতার সহিত কাজ করবে, তাই না? কেউ আহ হচ্ছে কেউ রাগী, কেউ অত্যন্ত সহজ সরল। প্রত্যেকটা মানুষের সাথে ওই ব্যক্তিকে মিশতে হবে, মিশে তাদের তাদেরকে দিয়ে কৌশলে কার্য উদ্ধার করতে হবে। তার কারণ আমরা কি জানি, ম্যানেজমেন্ট ইকুয়াল টু মেন প্লাস ম্যানেজ, ম্যানেজ প্লাস মেন প্লাস টি, ট্যাক্টফুলি। তাহলে ট্যাক্টফুলি মেনদেরকে ম্যানেজ করে কাজ উদ্ধার করার নামই হচ্ছে ব্যবস্থাপনা। তো একজন ব্যবস্থাপক কি করবেন? যার অধীনে যত বেশি লোক থাকবে তিনি তাকে তত বেশি মানবীয় হতে হবে। আমি আবার বলি, যার অধীনে যত বেশি লোক থাকবে তিনি তত বেশি মানবীয় হবেন। আচ্ছা বলো দেখি, উচ্চ স্তরের অধীনে বেশি লোক থাকে না নিম্ন স্তরের অধীনে বেশি লোক থাকে?
নিম্ন স্তরের। নিম্ন স্তরে সরাসরি শ্রমিক কর্মচারীদের সাথে উঠা বসা করে, কাজ করে, সাথে থেকে কাজ উদ্ধার করে দেয়। সুতরাং তাদেরকে এই মানবীয় বা আন্তর্জাতিক দক্ষতাটুকু বেশি অধিকারী হতে হবে। এরপর আসলে দেখি ধারণাগত বা কল্পনা সংক্রান্ত দক্ষতা কি? ভবিষ্যৎকে বোঝা, ফোরকাস্টিং ক্যাপাসিটি। ভবিষ্যৎ অবস্থা বা পরিস্থিতি সম্পর্কে আগাম ধারণা করতে পারার সামর্থ্যকেই ব্যবস্থাপকের কল্পনা সংক্রান্ত দক্ষতা বলে। কারণ কি, আমরা আজকে পরিকল্পনা গ্রহণ করব ভবিষ্যতে বাস্তবায়ন করার জন্য। ভবিষ্যতে কি করা হবে তার আগাম সিদ্ধান্ত গ্রহণ করার নামই হচ্ছে পরিকল্পনা। আর পরিকল্পনা হচ্ছে লক্ষ্য কেন্দ্রিক। তাহলে এই লক্ষ্য বাস্তবায়ন করার জন্য আমরা ভবিষ্যতে কি কি করতে চাই তার আজকে সেটি নির্ধারণ করা। এই পরিকল্পনা প্রণয়ন করার সময় একজন ব্যবস্থাপককে দেখতে হবে এই পরিকল্পনা ভবিষ্যতের পরিস্থিতি কেমন দাঁড়াবে, সেই পরিস্থিতি বাস্তবায়ন করা কতটা সহজ বা কঠিন হবে, কি কি সমস্যা হলে তার কি কি ব্যবস্থা গ্রহণ করা হবে। এই যে বিষয়গুলো, এগুলো একজন ব্যবস্থাপককে করতে হয়। এই জন্য তাকে অনেক বেশি ধারণা বা কল্পনা সংক্রান্ত দক্ষতা সম্পন্ন হতে হয়। আচ্ছা বলো দেখি, উচ্চ কি বলে প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য কে নির্ধারণ করেন? কারা নির্ধারণ করেন? উচ্চ স্তরের ব্যবস্থাপক। রাইট, উচ্চ স্তরের ব্যবস্থাপক যারা, তারা কিন্তু প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করে থাকেন। সুতরাং যারা আর ওই উচ্চ স্তর গৃহীত লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য মধ্যস্থ নিম্ন স্তরের ব্যবস্থাপকরা তার ব্যবস্থাপকের কাজগুলো করে থাকেন। তার মানে এরা ভবিষ্যৎ কোনো নির্ধারণ করেন না, নির্ধারণ যা করার তার উচ্চ স্তরে করে থাকেন। এই জন্য উচ্চ স্তরের ব্যবস্থাপকদেরকে বেশি হচ্ছে কল্পনা সংক্রান্ত দক্ষতা সম্পন্ন হতে হয়। আর সমস্যা অনুধাবনের দক্ষতা কি? যে কোনো সমস্যা ও এর প্রকৃতি দ্রুত বুঝতে পারার সামর্থ্যকেই সমস্যা অনুধাবনের দক্ষতা বলে। কারণ কি, যে সাধারণত সমস্যা যদি হয় তাহলে আমি কি নিচের স্তরে ব্যক্তিদের কাছে যাব নাকি আমার বসের কাছে যাব? কোনটা? বসের কাছে। তাহলে বস যা উচ্চ স্তরে, যত বেশি উচ্চ স্তর যাবে তত বেশি উচ্চতর এই ধরনের সমস্যা অনুধাবনের দক্ষতা সম্পন্ন হতে হয়। তো আমরা দেখলাম যে ধারণাগত বা কল্পনা সংক্রান্ত দক্ষতা এবং সমস্যা অনুধাবনের দক্ষতা উচ্চ স্তরের ব্যবস্থাপকদের বেশি থাকা দরকার, আর কারিগরি দক্ষতা এবং মানবিক বা আন্তর্জাতিক দক্ষতা নিম্ন স্তরের ব্যবস্থাপকদের বেশি থাকা দরকার। আর তাহলে মধ্যস্তর কি হবে? মধ্যস্তরের ব্যবস্থাপকদের এই যে 4 ধরনের যে দক্ষতা রয়েছে তাদের সবগুলোই মোটামুটি মধ্য পর্যায়ের থাকা দরকার। ঠিক আছে, বুঝতে পারছো? আকিব, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন আসলে দেখি আমরা আদর্শ ব্যবস্থাপক কাকে বলি, আদর্শ ব্যবস্থাপকের কি কি গুণাবলী রয়েছে। একজন আদর্শ ব্যবস্থাপক তিনি সেই আদর্শ ব্যবস্থাপক, দক্ষ ব্যবস্থাপক যিনি একজন ব্যবস্থাপক হওয়ার জন্য যে ধরনের গুণগুলো থাকা দরকার তার সবগুলো বিদ্যমান থাকে। তিনি হচ্ছে আদর্শ ব্যবস্থাপক এবং ওই ধরনের দক্ষতা এবং গুণগুলো থাকা যার মধ্যে থাকবে তিনি একজন আদর্শ ব্যবস্থাপক। তো আদর্শ ব্যবস্থাপকের কি কি গুণ থাকা দরকার? হেনরি ফিওল তার অ্যাডমিনিস্ট্রেশন ইন্ডাস্ট্রিয়াল জেনারেল বইটিতে একজন আদর্শ ব্যবস্থাপকের কি কি গুণ থাকা দরকার সেটা 6টি গুণের কথা বলেছিলেন। ঠিক আছে, তো সেই গুণগুলো বিশ্লেষণ করলে আমরা অনেকগুলো এগুলো ভেঙে বলতে পারি। একটা সাধারণ শিক্ষা ও জ্ঞান, সাধারণ শিক্ষা ও জ্ঞান যেগুলোকে সাংগঠনিক ও ব্যবস্থাপকীয় গুণ বলা হয়। সাধারণ শিক্ষা ও জ্ঞানের মধ্যে কি কি আছে? সাংগঠনিক জ্ঞান এবং ব্যবস্থাপকীয় জ্ঞান। সাংগঠনিক জ্ঞানগুলো কি কি আছে? যে সাধারণ শিক্ষা, তুমি অনার্স মাস্টার্স করেছো ম্যানেজমেন্টে, ফিনান্সে, অ্যাকাউন্টিং এ, মার্কেটিং এ, তাহলে মার্কেটিং, ম্যানেজমেন্ট, ফিনান্স, অ্যাকাউন্টিং এই সংক্রান্ত তোমার জ্ঞান রয়েছে। এরপর হচ্ছে প্রতিষ্ঠানের অনেকগুলো কি আছে, এক মালিকানা অংশীদারি, যৌথ মূল্যের সমবায়, রাষ্ট্রীয়। তারপর হচ্ছে সরলরেখিক উপদেষ্টা, কার্যভিত্তিক কমিটি, মেট্রিক্স ইত্যাদি সংগঠন। বলতে দেখি এই সংগঠনগুলো সম্পর্কে প্রাথমিক ধারণা হচ্ছে আমাদের সাধারণ শিক্ষার মধ্যে পড়ে। এবং আরো কি কি রয়েছে, যে একজন ব্যবস্থাপক হিসেবে তোমাকে কি কি কাজগুলো করতে হবে, কি কি উপকরণগুলো রয়েছে, একটি শিল্প প্রতিষ্ঠানে কি কি কাজ রয়েছে, তারপরে হচ্ছে একজন ব্যবস্থাপকের মৌলিক কাজগুলো কি কি ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে যে জ্ঞান সেগুলোকে বলা হয় সাধারণ শিক্ষা ও জ্ঞান। আমি কি বোঝাতে পেরেছি রাতুল? জিয়াদ বুঝতে পারছো? রাফিদ শেখ? Yes, sir. জিয়াদ? Yes, sir. জি স্যার। আচ্ছা, জিয়াদ কিন্তু উত্তর দেয়নি এখনো। তাহলে আমরা বলবো যে সাংগঠনিক এবং ব্যবস্থাপকীয় যে সকল জ্ঞান রয়েছে এই জ্ঞানগুলি হচ্ছে সাধারণ শিক্ষা ও জ্ঞান। এ কারণেই যখন একজন ব্যবস্থাপক নিয়োগ দেওয়া হয়, ওই ব্যক্তি যদি বিজনেস স্টাডিজ থেকে আসে তাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। বিজনেস স্টাডিজ থেকে যারা আসে তারা সবচেয়ে বেশি ভালো বোঝে এবং তাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। অভিজ্ঞতা মানে হচ্ছে যে বাস্তব কাজ করার জ্ঞান।
বাস্তবে কাজ করার জ্ঞান, এটা হচ্ছে অভিজ্ঞতা। বুঝতে পারছো? একজন ব্যক্তি হচ্ছে কত বেশি আদর্শ ব্যবস্থাপক হবেন, আদর্শ ব্যবস্থাপক হতে চাইলে ওই কাজ সম্পর্কে, যে কাজ করবেন তার পূর্বে অনেকদিন ধরে কাজ করার অভিজ্ঞতা থাকতে হয়। শারীরিক ও মানসিক সামর্থ্য, একজন ব্যবস্থাপক কি করতে হবে? শারীরিক ভাবে এবং মানসিক ভাবে স্ট্রং হতে হয়, সুঠাম দেহের অধিকারী হয়, নিরোগ হতে হবে। কারণ হচ্ছে একজন ব্যবস্থাপককে নির্ধারিত সময়ের বাইরেও অনেক সময় কাজ করতে হয়, এবং অনেক সময় কি হয় যে আহ আহ হচ্ছে বিরূপ পরিস্থিতি যদি দাঁড়ায়, সে পরিস্থিতিতেও তাকে মানসিকভাবে অটল থাকা এবং সে কাজ করা আর সামর্থ্য রাখা, এটা হচ্ছে শারীরিক ও মানসিক সামর্থ্য। এরপর আন্তরিকতা ও সংকল্পবদ্ধ মানে হচ্ছে যে, আন্তরিকতা মানে কি, যে একাগ্র চিত্তে সে কাজ করা, এবং সংকল্পবদ্ধতা হচ্ছে যে ওই কাজ করে সফল যতক্ষণ পর্যন্ত হচ্ছে না ততক্ষণ পর্যন্ত তার ধৈর্য না হারানো, এটার নাম হচ্ছে সংকল্পবদ্ধতা। ঠিক আছে? তো এই গুণগুলো একজন আদর্শ ব্যবস্থাপকে থাকতে হবে। অল্পতেই যেন, প্রথমবার লস হয়েছে, লস খেয়েই যেন তিনি হোপলেস হয়ে না পড়েন, সেই ব্যবস্থা রাখা আর কি। তারপর হচ্ছে যোগাযোগ দক্ষতা মানে হচ্ছে যে একজন ব্যবস্থাপককে কি করতে হয়? প্রতিনিয়ত তার অধস্তন এবং ঊর্ধ্বতন ব্যক্তিদের সাথে যোগাযোগ করতে হয়। এছাড়াও প্রতিষ্ঠানের ভেতরের এবং বাইরের অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে হয়। তো কার সাথে কেমন ভাবে যোগাযোগ করলে যোগাযোগ ফলপ্রসূ হবে, কার্যকর যোগাযোগ প্রতিষ্ঠিত হবে? তোমরা কি বুঝলে আমার কথা? কার সাথে কিভাবে যোগাযোগ করলে যোগাযোগ ফলপ্রসূ হবে বা কার্যকর যোগাযোগ প্রতিষ্ঠিত হবে, সে সংক্রান্ত একজন জ্ঞান বা দক্ষতা একজন আদর্শ ব্যবস্থাপকের থাকতে হবে। তারপর হচ্ছে অনুপ্রাণিত করার দক্ষতা, যে একজন ব্যবস্থাপক কি করেন, মেন বা শ্রমিক কর্মচারীদেরকে ম্যানেজ করে কার্য উদ্ধার করে থাকেন। তো শ্রমিক কর্মচারীদেরকে যদি তিনি অনুপ্রাণিত করতে না পারেন, তাহলে তাকে আদর্শ ব্যবস্থাপক বলা যাবে না। কারণ হচ্ছে যে একজন আদর্শ ব্যবস্থাপক কি করেন, পরিকল্পনা প্রণয়ন, সংগঠন, কর্মসংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমানুষ্ঠান, নিয়ন্ত্রণ ইত্যাদি কাজগুলো করেন। এই যে প্রেষণার কথা বলা হয়েছে মানে কি, যে অধস্তন যারা রয়েছে তাদেরকে উৎসাহিত, তাদের জ্ঞান এবং দক্ষতা রয়েছে, কিন্তু তাদেরকে যদি উৎসাহিত, অনুপ্রাণিত করা না যায়, তাদের জ্ঞান এবং দক্ষতা সবটুকু ব্যবহার করা যায় না। তাহলে সেজন্য কি করতে হবে? তাদেরকে অনুপ্রাণিত, উৎসাহিত, প্ররোচিত, প্রেষিত করতে হবে। তাহলে এ ধরনের দক্ষতা বা গুণ একজন ব্যবস্থাপকের থাকতে হবে। প্রজ্ঞা বা দূরদর্শিতা, এটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। প্রজ্ঞা বা দূরদর্শিতা, কে বলতে পারবে? প্রজ্ঞা বা দূরদর্শিতা বলতে কি বোঝায়? অন্তর্দৃষ্টিতে ভবিষ্যৎকে কল্পনা করতে পারা। রাইট, অন্তর্দৃষ্টি দিয়ে ভবিষ্যৎকে কল্পনা করতে পারা, ভবিষ্যৎ অবস্থা বুঝতে পারা, ভবিষ্যতে পরিবেশ পরিস্থিতি কেমন হবে, সেই এর ফলাফল কেমন দাঁড়াবে, এগুলো আগে থেকেই যখন পরিকল্পনা প্রণয়ন করা হবে তখনই সেটি বুঝতে পারা এবং তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, এটা হচ্ছে দূরদর্শিতা, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সাহসিকতা আছে এখানে। তো এখন আমরা একটু দেখার চেষ্টা করব যে সংগঠন, ব্যবস্থাপনা এবং প্রশাসনের মধ্যে কি সম্পর্ক রয়েছে। জাস্ট এ মিনিট। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, স্ক্রিনটা দেখতে পাচ্ছ? Yes, sir. আমরা তিনটি অংশ, একটা সংগঠন, প্রশাসন, ব্যবস্থাপনা। আমরা সংগঠনকে বলা হয় একটা বাহু, আমাদের হাতের সাথে তুলনা করা হয়। প্রশাসনকে মস্তিষ্কের সাথে তুলনা করা হয়, ব্যবস্থাপনাকে চক্ষুর সাথে তুলনা করা হয়। তো সংগঠন, ব্যবস্থাপনা, প্রশাসন বলতে কি বোঝায়? দেখো, যদি সংগঠন না থাকে, সংগঠন নামক একটি প্রতিষ্ঠানের জন্মগ্রহণ না করে, তাহলে সেখানে কি কোনো প্রশাসন থাকবে? না, sir. ব্যবস্থাপনা থাকবে? না, না। তার মানে হচ্ছে যে সংগঠন ছাড়া ব্যবস্থাপনা প্রশাসনের অস্তিত্ব কল্পনা করা যায় না। আবার সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু প্রশাসন নেই, ব্যবস্থাপনা আছে, তাহলে প্রতিষ্ঠান কি চলবে? না, sir. অর্থাৎ উচ্চ স্তর নেই, শুধু শ্রমিক কর্মচারী রয়েছে, নিয়োগপ্রাপ্ত শ্রমিক কর্মচারী রয়েছে, মুনাফাভোগী কেউ নেই, তাহলে প্রতিষ্ঠান চলবে না। আবার প্রশাসন নিয়োগ করা হয়েছে, প্রশাসন আছে কিন্তু ব্যবস্থাপনা নেই, তাহলে প্রতিষ্ঠান চলবে না। তাহলে আমরা সংগঠন, ব্যবস্থাপনা, প্রশাসন সম্পর্কে একটি প্রাথমিক ধারণা নিয়ে নিই। সংগঠন কি? সংগঠন বলতে লক্ষ্য অর্জনে একাধিক ব্যক্তির কাঠামোগত ও সংঘবদ্ধ অবস্থাকে বোঝায়, যেখানে
কাঠামোবদ্ধ কেন বলা হয়েছে? এখানে কে কার ঊর্ধ্বতন, কে অধস্তন, কে আদেশ দান করবেন, কে কার বস হবে, কে কার অধীনস্থ হবে, বস কতজন হবে, অধীনস্থ কতজন হবে ইত্যাদি বিষয়গুলো নির্ধারণ করা, এগুলো হচ্ছে সাংগঠনিক কাঠামো। এবং সংঘবদ্ধ অবস্থাকে বোঝায় প্রতিষ্ঠানের প্রশাসনিক স্তর অর্থাৎ উচ্চ স্তর, এই যে প্রশাসনিক স্তর, এবং মধ্যস্তরে নিম্ন স্তর অর্থাৎ ব্যবস্থাপনার স্তর, এই যে ব্যবস্থাপনার স্তর, এর সমন্বয়ে একটি সংগঠন গড়ে ওঠে। কারণ হচ্ছে যে সংগঠন ছাড়া যেমন আমাদের প্রশাসন ব্যবস্থাপনা কল্পনা করা যায় না, আর সংগঠন হচ্ছে প্রশাসন ব্যবস্থাপনার সমষ্টি। তাহলে প্রশাসন কাকে বলে? যে প্রতিষ্ঠানে যে স্তরে উদ্দেশ্য, দীর্ঘমেয়াদী পরিকল্পনা, কৌশল ও নীতি নির্ধারণ করা হয় তাকে প্রশাসন বলা হয়। তাহলে ব্যবস্থাপনার 3টি স্তরের মধ্যে থেকে উচ্চ স্তর যারা থাকে তাদেরকে প্রশাসনিক স্তর বলা হয়, আর এখানে যারা থাকেন তাদেরকে প্রশাসক বলা হয়। আর এই প্রশাসনিক স্তরে যারা থাকেন, যে কাজগুলো করে থাকেন সেগুলোকে বলা হয় প্রশাসনিক কাজ। আর প্রশাসনিক এই কাজগুলো অনেক চিন্তা ভাবনা করে করতে হয়, তাই এই প্রশাসনকে বলা হয় মস্তিষ্কের সাথে তুলনা করা হয়, প্রশাসনকে মস্তিষ্কের সাথে তুলনা করা হয়। এরপর আসছে কি ব্যবস্থাপনা। ব্যবস্থাপনা বলতে প্রতিষ্ঠানের সম্পদ উপকরণ সমূহকে সঠিকভাবে ব্যবহার করার জন্য পরিকল্পনা প্রণয়ন, সংগঠিতকরণ, নির্দেশনা, প্রেষণা, সমানুষ্ঠান, নিয়ন্ত্রণ সংক্রান্ত কার্যাবলী সমষ্টিকে বোঝায়। আমরা একটু আগে দেখেছি ব্যবস্থাপনার স্তর, দেখো প্রশাসনিক স্তরে কিন্তু পরিকল্পনা থেকে নিয়ন্ত্রণ পর্যন্ত কাজগুলো কি করে থাকে, মৌলিক কাজগুলো প্রশাসনিক স্তরে না স্যার। না। তাহলে কারা করে থাকেন? মধ্যস্তরে নিম্ন স্তরের ব্যবস্থাপকরা, ঠিক কিনা? ঠিক। জি স্যার। হ্যাঁ, তাহলে এই কাজগুলো যারা করে থাকেন তারাই হচ্ছে আসল ব্যবস্থাপক। এই জন্য বলা হচ্ছে যে যেহেতু মধ্যস্তর নিম্ন স্তরের ব্যবস্থাপকরা এই কাজগুলো করে থাকেন, তাই এদেরকে হচ্ছে ব্যবস্থাপনা বলা হয়, মধ্যস্তর নিম্ন স্তরের ব্যবস্থাপনা বলা হয়। তো ব্যবস্থাপনায় যেহেতু পরিকল্পনা আছে, আর পরিকল্পনা হচ্ছে আয়না স্বরূপ, আর পরিকল্পনার সামনে দাঁড়ালে দেখা যাবে যে হচ্ছে কোথায় শরীরের কোথায় কি আছে নাই একটা পুরো মানুষের চিত্র যেমন ফুটে ওঠে, তেমনি পরিকল্পনার উপরও কিন্তু পরিকল্পনার দিকে তাকালে প্রতিষ্ঠানে কেমন কাজ হচ্ছে না হচ্ছে এগুলো দেখা যায়। এই জন্য বলা হচ্ছে যে পরিকল্পনার আয়না, কিন্তু আয়না কি করতে হয়? দেখতে হয়। এজন্য ব্যবস্থাপনাকে চক্ষুর সাথে তুলনা করা হয়। বুঝতে পারছো? তাহলে আমরা এই যে চিত্রটা দেখতে পাচ্ছ, উচ্চ স্তর হচ্ছে প্রশাসনিক স্তর, আর মধ্যস্তর নিম্ন স্তর হচ্ছে আমাদের এই হচ্ছে ব্যবস্থাপনা স্তর। তো উচ্চ স্তরে কারা থাকে? চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক। আর মধ্যস্তরে নিম্ন স্তরে কারা থাকে? মধ্যস্তরে থাকে বিভাগীয় ব্যবস্থাপক, সহকারী ব্যবস্থাপক, এরিয়া ম্যানেজার ইত্যাদি। আর নিম্ন পর্যায়ে কারা থাকে? ফোরম্যান, সুপারভাইজার, লাইনম্যান ইত্যাদি থাকে। এরা নিম্ন স্তরে থাকে, যারা সরাসরি শ্রমিক কর্মচারীদের সাথে অবস্থান করে। তো আমরা আদর্শ ব্যবস্থাপকের গুণ ও দক্ষতার আলোচনা করলাম, তাই না? আমরা একটু ক্রিয়েটিভ কোশ্চেন দেখি আদর্শ ব্যবস্থাপকের যে গুণ ও দক্ষতার উপর ভিত্তি করে। তোমরা কি সবাই বুঝতে পারছো? ইয়েস স্যার। রাইট। একটু প্রশ্নটা কে পড়বে? মুহতাসিম আছে? ইয়েস স্যার। মুহতাসিম পড়ো তো, প্রশ্নটা পড়ো তো দেখি। অতীত ও বর্তমান তথ্য পর্যালোচনা করে মিস্টার পাভেল উপলব্ধি করলেন এই বছর তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং এয়ার কুলার মেশিনের চাহিদা বাড়বে। তাই তিনি এসি মেশিনের উৎপাদন বৃদ্ধির জন্য প্রতিষ্ঠানের সকল স্তরের কর্মীদের সাথে পর্যায়ক্রমে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করলেন। লক্ষ্যার্জনে তিনি কর্মীদের সাথে এমনভাবে মিশলেন যাতে তারা কার্য সম্পাদনে প্রবলভাবে উৎসাহিত হয়, ফলে লক্ষ্যার্জন সফল হয়। রাইট। ক বৈজ্ঞানিক প্রশ্নগুলো বলবো? না, এখন জিয়াদ বলো তো দেখি। জিয়াদ আছে? রাতুল বলো, রাতুল। রাতুল, আব্দুল্লাহ, আবু জাহেদ। জি স্যার। বলো, বৈজ্ঞানিক ব্যবস্থাপনা আদর্শ বা নীতি কয়টি? স্যার বলতে পারবো না স্যার। আকিব সুলতান বলো। স্যার 4টি। 4টি। বৈজ্ঞানিক ব্যবস্থাপনা আদর্শ বা নীতি কয়টি? 4টি। হেনরি ফিওলকে আধুনিক ব্যবস্থাপনার জনক বলা হয় কেন? হেনরি ফিওল দেখো 1841 সালে তুরস্কের ইস্তাম্বুল শহরে জন্মগ্রহণকারী এবং পরবর্তীতে ফ্রান্সের অধিবাসী
অধিবাসী হেনরি ফিওলকে আধুনিক ব্যবস্থাপনার জনক বলা হয়, কারণ হেনরি ফিওল ব্যবস্থাপনার উন্নয়নে ব্যবস্থাপনার পদ্ধতি, ব্যবস্থাপনার কাজ, ব্যবস্থাপনার নীতিমালা এবং ব্যবস্থাপনার নীতিমালা একটি শিল্প প্রতিষ্ঠানে কি ধরনের কাজ হবে, নীতি পদ্ধতি ইত্যাদি নির্ধারণ করেন। ঠিক আছে, এই নীতি নির্ধারণ, নীতি পদ্ধতি কৌশল, তারপর হচ্ছে কাজ হচ্ছে বর্তমান আধুনিক যতগুলো প্রতিষ্ঠান রয়েছে সব প্রতিষ্ঠানে ব্যবহার করা হয়। ঠিক আছে, তো এই এই পদ্ধতিগুলো ব্যবহার করা হয় বলেই তাকে আধুনিক ব্যবস্থাপনার জনক বলা হয়। অর্থাৎ বর্তমান ব্যবস্থাপনার যে উন্নতি হয়েছে তা আধুনিক ব্যবস্থাপনার জন্য হেনরি ফিওলের প্রণীত তত্ত্বের উপর ভিত্তি করে উন্নয়ন সাধিত হয়েছে, তাই হেনরি ফিওলকে আধুনিক ব্যবস্থাপনার জনক বলা হয়। উদ্দীপকে পাভেলের উপলব্ধিতে ব্যবস্থাপকের কোন গুণ পরিলক্ষিত হয়? আমরা উদ্দীপকের পাভেলের উপলব্ধিতে ব্যবস্থাপকের কোন গুণ পরিলক্ষিত হয়? দেখো, অতীত ও বর্তমান তথ্য পর্যালোচনা করে মিস্টার পাভেল উপলব্ধি করলেন এবছর তাপমাত্রা বৃদ্ধি পাবে। অতীত ও বর্তমান তথ্য বিশ্লেষণ করে ভবিষ্যৎকে সে রিড করতে পেরেছে এবং এয়ার কুলার মেশিনের চাহিদা বাড়বে, এই যে আজকে বসে তিনি অনুমান করতে পেরেছেন। তাহলে বলো দেখি ও ব্যবস্থাপকের কোন গুণ পরিলক্ষিত হয় তার মধ্যে? প্রজ্ঞা বা দূরদর্শিতা। প্রজ্ঞা বা দূরদর্শিতার গুণ পরিলক্ষিত হয়। দ্বিতীয় পারে তোমরা কি লিখবে? প্রজ্ঞা বা দূরদর্শন কাকে বলে? প্রজ্ঞা বা দূরদর্শিতা কিভাবে হয়? এর ফলাফল সম্পর্কে, ভবিষ্যৎকে বুঝতে পারা, ভবিষ্যতের ফলাফল, প্রণীত পরিকল্পনার ফলাফল কি হবে, কি সমস্যা হবে, তার সমাধান কি কি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে ইত্যাদি বিষয়গুলো তিনি আগে থেকে নির্ধারণ করে থাকেন, তাই না? এবং তৃতীয় পারে তোমরা উদ্দীপক অনুযায়ী দেখাবে। ব্যবস্থাপকের মানবীয় ও আন্তর্জাতিক দক্ষতা লক্ষ্য পূরণের সহায়ক, এটিকে একটি প্রশ্ন নাকি একটি হচ্ছে মতামত? বলো। মতামত। এটি একটি মতামত। এই মতের সাথে তুমি একমত নাকি দ্বিমত পোষণ করছো? একমত। তাহলে তোমাকে এই ধরনের যদি ইনভার্টেড কমা বা একটি মতামত দিয়ে থাকে, ঠিক আছে, তাহলে তোমাকে এটার সাথে উক্তিটি যথার্থ, উক্তিটি হচ্ছে যথার্থ, তারপরে হচ্ছে যে আমি একমত, আরো এরকম কথা লিখতে হয়। তাহলে ব্যবস্থাপকের মানবীয় বা আন্তর্জাতিক দক্ষতা লক্ষ্য পূরণের সহায়ক, উক্তিটি যথার্থ, এই কথা লিখতে হবে। তাহলে মানবীয় বা আন্তর্জাতিক দক্ষতা বলতে কি বোঝায় এ সংক্রান্ত কোনো কথা কিন্তু এখানে উল্লেখ করে নাই। মানবীয় বা আন্তর্জাতিক দক্ষতা বলতে কি বোঝায় এই শব্দটা উল্লেখ করে নাই, কিন্তু করেছে কি যে লক্ষ্য অর্জনে তিনি কর্মীদের সাথে এমন ভাবে মিশলেন যাতে তারা কার্য সম্পাদনে প্রবল ভাবে উৎসাহিত হয়। এই যে এমন ভাবে মিশা, শ্রমিকরা প্রবল ভাবে উৎসাহিত হয়েছে কেন? নিশ্চয়ই তার মধ্যে আন্তর্জাতিক বা মানবীয় দক্ষতা রয়েছে। তো এই কথাটা এখানে উপস্থাপন করেছে। তাহলে তোমাকে দ্বিতীয় পারে লিখতে হবে মানবীয় বা আন্তর্জাতিক দক্ষতা বলতে কি বোঝায় একজন ব্যবস্থাপকের। তৃতীয় পারে তোমাকে লিখতে হবে মানবীয় আন্তর্জাতিক দক্ষতার কারণে দক্ষতার বিষয়টি উদ্দীপকে ফুটে উঠেছে কিনা। চতুর্থ পারে তোমাকে লিখতে হবে এই অনুযায়ী সে কতটুকু সফল হয়েছে, ফলে লক্ষ্য অর্জনে সফল হয়েছে। কারণ হচ্ছে কি, প্রতিষ্ঠানের মানবীয় উপকরণ এবং অমানবীয় উপকরণ রয়েছে। মানবীয় উপকরণ হচ্ছে শ্রমিক কর্মচারী। এই শ্রমিক কর্মচারীদেরকেই যদি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়, এদেরকে কাজে লাগানো যায়, তাহলে অন্যান্য উপকরণগুলো এমনি মানে অটোমেটিক ভাবে ভালোভাবে ব্যবহৃত হবে। সুতরাং এদেরকেই বেশি গুরুত্ব দিতে হবে, এদেরকে উৎসাহিত করতে হবে, অনুপ্রাণিত করতে হবে। যদি এরা উৎসাহিত, অনুপ্রাণিত, প্রলোভিত হয়, তাহলে এদের যত দক্ষতা যোগ্যতা রয়েছে তার সবটুকু ব্যবহার করে এরা কাজ উদ্ধার করতে সচেষ্ট হবে। ঠিক কিনা বলো তো দেখি আকিব সুলতান? ইয়েস স্যার। রাইট। তাহলে আমরা এবার তৃতীয় একটি প্রশ্ন আলোচনা করব, চতুর্থ পর্বটি আলোচনা করব। আচ্ছা, জাস্ট আ মিনিট, এখানে একটু ঝামেলা হয়েছে। ওকে, তাহলে এখানে দেখো যে ব্যবস্থাপনার নীতি চতুর্থ পর্বে আমরা সৃজনশীল প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্ন, আমি যখন ওই যে রেকর্ডিং ক্লাস দিয়েছিলাম তোমরা নিশ্চয়ই শুনতে পেয়েছো এখন, তাই না? একটু হ্যাঁ, রেকর্ডিং এর শব্দ শোনা গেছে? স্যার খেয়াল করিনি। আচ্ছা, তাহলে একটু খেয়াল করো। আমরা অতীত বর্তমান তথ্য বিশ্লেষণ করে আমরা কি এই প্রশ্নটার উত্তর আমরা কিভাবে লিখব? দেখো, বৈজ্ঞানিক ব্যবস্থাপনার আদর্শ বা নীতি কয়টি? এর উত্তরটা কি? প্রথম প্রশ্ন হচ্ছে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার আদর্শ বা নীতি কয়টি? উত্তরটা কি হবে? বৈজ্ঞানিক ব্যবস্থাপনার আদর্শ বা নীতি 4টি। দেখো আমি কিন্তু কি লিখেছি, 2 নং প্রশ্নের উত্তর, এরপরে 2 এর ক লিখেছি, আবার
এইভাবে লিখবে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার নীতি বা আদর্শ 4টি, এর বাইরে আর কোনো শব্দ নেই। এরপরে স্পেস দিতে হবে, 2 লাইন 3 লাইন স্পেস দিতে হবে যেখানে 2 লাইন 3 লেখা যায়। পরের প্রশ্নটা ছিল হেনরি ফিওলকে আধুনিক ব্যবস্থাপনার জনক বলা হয় কেন? দেখো 1841 সালে তুরস্কে জন্মগ্রহণকারী ও পরে ফ্রান্সে অধিবাসী খনি প্রকৌশলী হেনরি ফিওল আধুনিক ব্যবস্থাপনক হেনরি ফিওলকে আধুনিক ব্যবস্থাপনার জনক বলা হয় বা জনক হিসেবে ইতিহাস খ্যাত। হেনরি ফিওল ব্যবস্থাপনাকে সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করেছিলেন না? বলতো দেখি 14টা নীতি। ইয়েস স্যার। সুনির্দিষ্ট কাজ বলে দিয়েছিলেন না? 5টা কাজ। জি স্যার। বিশেষ বৈশিষ্ট্য মণ্ডিত এবং হচ্ছে সার্বজনীন ভাবে গ্রহণযোগ্য, তিনি ব্যবস্থাপনা একটি সার্বজনীন সেটাকে উপস্থাপন করেছেন না? জি স্যার। এরপরে পাঠযোগ্য শাস্ত্র হিসেবে ব্যবস্থাপনা একটি শাস্ত্র হিসেবে তিনি উপস্থাপন করেছেন, বলেছেন যে শাস্ত্র হিসেবে এটি জ্ঞানের পৃথক শাখা, এটি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সব জায়গায় তিনি কি করেছেন, এটি সিলেবাস অধিভুক্ত করতে বলেছিলেন। ব্যবস্থাপনাকে প্রতিষ্ঠিত করেন, ব্যবস্থাপনাকে সর্বপ্রথম জ্ঞানের পৃথক ও পূর্ণাঙ্গ শাখা হিসেবে উপস্থাপন ও প্রতিষ্ঠায় মুখ্য ভূমিকা রাখার কারণে হেনরি ফিওলকে আধুনিক ব্যবস্থাপনার জনক বলা হয়। তৃতীয় প্রশ্ন ছিল দেখো, এবং উদ্দীপকটা আমি এখানে উপস্থাপন করেছি। তৃতীয় প্রশ্ন ছিল যে উদ্দীপকে পাভেলের উপলব্ধিতে ব্যবস্থাপকের গুণ পরিলক্ষিত, কোন গুণ পরিলক্ষিত হয় ব্যাখ্যা করো। উত্তরটা হচ্ছে দেখো, উদ্দীপকে পাভেলের উপলব্ধিতে ব্যবস্থাপকের দূরদৃষ্টি বা প্রজ্ঞা গুণ পরিলক্ষিত হয়। এখন দূরদৃষ্টি বা প্রজ্ঞা বলতে কি বোঝায়? ভবিষ্যৎ সমস্যা ও সম্ভাবনা সঠিকভাবে চিহ্নিত করে করণীয় নির্ধারণ করার সামর্থ্যকেই ব্যবস্থাপকের দূরদৃষ্টি বলে। একজন ব্যক্তি যখন তার নতুন চিন্তার সাফল্য সম্ভাবনা বুঝতে না পারেন, ভবিষ্যৎ সমস্যার সমাধান কি হতে পারে যদি ভাবতে না পারেন, তবে তার পক্ষে কখনোই ভালো ব্যবস্থাপক অসম্ভব নয়। তাই ভাবনাগুলো তখনই বাস্তবায়ন করতে পারবেন যখন তিনি দূরদৃষ্টি সম্পন্ন হবেন। এইবার উদ্দীপকে কি লেখা আছে? উদ্দীপকে মিস্টার পাভেল অতীত ও বর্তমান তথ্য বিশ্লেষণ করে তার উপলব্ধি করলেন এবছর তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং এয়ার কুলার মেশিনে চাহিদা বাড়বে। এই যে তিনি বুঝতে পেরেছেন বর্তমানে বসে, তাই তিনি এসি মেশিনের উৎপাদন বৃদ্ধির জন্য প্রতিষ্ঠানের সকল স্তরের কর্মীদের সাথে পর্যায়ক্রমে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করলেন। তার এই ভবিষ্যৎ উপলব্ধি করার সামর্থ্য একজন ব্যবস্থাপকের দূরদৃষ্টি গুণাবলীর মধ্যে সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায় উদ্দীপকের পাভেলের উদ্দীপক উপলব্ধিতে ব্যবস্থাপকের দূরদৃষ্টি বা গুণ পরিলক্ষিত হয়। এবার আসলে দেখি আমরা চতুর্থ প্রশ্ন কি আছে, ব্যবস্থাপকের মানবীয় বা আন্তর্ব্যক্তিক দক্ষতা লক্ষ্য পূরণের সহায়ক, উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো। হচ্ছে জাস্ট আ মিনিট, হচ্ছে এটি একটি হচ্ছে করে দিই, এটা একটা বিষয়, এটা একটা শুরু করে দিই। হ্যাঁ, তোমরা কি দেখতে পাচ্ছ? আকিব সুলতান, জিয়াদ? ইয়েস স্যার। হ্যাঁ, জি স্যার। মানবীয় ব্যবস্থাপকের মানবীয় বা আন্তর্ব্যক্তিক দক্ষতা লক্ষ্য পূরণের সহায়ক উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করতে বলেছে। এখন ঘ নম্বর, তাহলে কি করতে হবে? দেখো এটা কোনো প্রশ্ন ছুড়ে দেয় নাই, এরা বলেছে যে এটা একটা হচ্ছে স্টেটমেন্ট, এটার একটা মতামত উপস্থাপন করেছে। এই মতের সাথে তুমি কতটা হচ্ছে ইতিবাচক বা নেতিবাচক ভূমিকা রাখো। ব্যবস্থাপকের মানবীয় বা আন্তর্ব্যক্তিক দক্ষতা লক্ষ্য পূরণের সহায়ক, উক্তিটি যথার্থ। আমি একটু আগে যেটা বলেছি, এরকম কথা বললে তোমাকে উক্তিটি যথার্থ, উক্তিটি সঠিক, বক্তব্যটি পুরোপুরি সঠিক, আমি একমত, এরকম কথা লিখতে হয়। এখন তুমি দ্বিতীয় পারে কি লিখবে? মানবীয় বা আন্তর্ব্যক্তিক দক্ষতা কাকে বলে? মানুষের সাথে মিশতে পারার এবং মানুষকে উদ্বুদ্ধ উৎসাহিত করে কাজ আদায় করতে পারার দক্ষতাকেই মানবীয় বা আন্তর্ব্যক্তিক দক্ষতা বলে। এই ধরনের দক্ষতা পালন করতে গিয়ে একজন ব্যবস্থাপককে প্রতিষ্ঠানের ভেতরের ও বাইরের বিভিন্ন ব্যক্তির সাথে কথা বলতে হয়। আচ্ছা বলো দেখি, মানবীয় বা আন্তর্ব্যক্তিক দক্ষতার সময় ব্যক্তির সাথে মিশবে কি মিশবে না? মিশবে, যোগাযোগ করতে হবে, উৎসাহিত অনুপ্রাণিত করতে হবে। এরপরে তৃতীয় পারে কি লিখবে? উদ্দীপকে এটা আবার দেখতে হবে, মিলিয়ে বলতে হবে। উদ্দীপকে মিস্টার পাভেল অতীত ও বর্তমান তথ্য বিশ্লেষণ করে উপলব্ধি করলেন এবছর তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং এয়ার কুলার মেশিনে চাহিদা বাড়বে। তাই তিনি এসি মেশিনের উৎপাদন বৃদ্ধির জন্য প্রতিষ্ঠানের সকল স্তরের কর্মীদের সাথে পর্যায়ক্রমে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করলেন। লক্ষ্য অর্জনে তিনি কর্মীদের সাথে এমন ভাবে মিশলেন যাতে তারা কার্য সম্পাদনে প্রবলভাবে উৎসাহিত হয়, ফলে লক্ষ্য অর্জন সফল হয়। সফল তো হয়েছে। চতুর্থ পারে তাহলে আমি কি লিখবো? আমার জ্ঞান থেকে বা লিখবো, এটা নিজের উপলব্ধি কি?
প্রতিষ্ঠানের সাফল্য অর্জনের জন্য একজন ব্যবস্থাপক বিভিন্ন গুণের অধিকারী হতে হয়। কি কি গুণের অধিকারী হতে হয় সেটাও লিখতে পারো। এই সকল গুণ সকল কর্মীর নিকট হতে কাজ আদায় করতে পারা এবং কর্মীদের কাজে নির্দেশ প্রদান করার দক্ষতা। উদ্দীপকে মিস্টার পাভেলের মধ্যে এ সকল গুণ রয়েছে। তার গুণগুলোর কারণেই তিনি কর্মীদের সঠিকভাবে পরিচালিত করতে পারেন। এতে কর্মীরা মিস্টার পাভেলের প্রতি আন্তরিক হয় এবং প্রতিষ্ঠানের সাফল্য অর্জনের জন্য যথাসাধ্য চেষ্টা করে। তাই বলা যায় ব্যবস্থাপকের মানবিক বা আন্তরিক দক্ষতা তার লক্ষ্য পূরণে সহায়ক হয়েছে। বুঝতে পারছো কি তোমরা এটা? ইয়েস স্যার। রাইট। এরপরে আমরা কিছু এমসিকিউ আলোচনা করি। প্রশ্নের উত্তর দিবে তোমরা। সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা প্রতিষ্ঠানে উচ্চ পর্যায়ের কুক্ষিগত করে রাখাকে কি বলা হয়? আকিব সুলতান বলো। কেন্দ্রীকরণ। কেন্দ্রীকরণ। এরপরে আকিবুল ইসলাম বলবে। ব্যবস্থাপনার নীতিমালা অন্তর্ভুক্ত নয় কোনটি? আকিবুল ইসলাম। মোতাসিম বলো। দল চেতনা। দলগত চেতনা। এরপর হচ্ছে সর্বপ্রথম ইন্ডাস্ট্রিয়াল এন্ড জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন বইটি কখন প্রকাশিত হয়? কখন প্রকাশিত হয়? 1916। 1916 সালে। রাইট। 1916 সালে অ্যাডমিনিস্ট্রেশন ইন্ডাস্ট্রিয়াল এন্ড জেনারেল এটি ফরাসি ভাষায় প্রকাশিত হয়। এরপরে এটি 1929 সালে ইংলিশে ট্রান্সলেট করা হয়। এরপরে 1949 সালে ইন্ডাস্ট্রিয়াল এন্ড জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন বইটি নামকরণ করে ইংলিশে অনুবাদ করা হয়। তখন এটি ব্যাপক সাড়া ফেলেছিল। এরপরে আরেকজন বলো। যারা বলেছে তারা বলবে না। প্রতিষ্ঠানে যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে এবং সঠিক বস্তুকে সঠিক স্থানে স্থাপনের নীতিকে কি বলা হয়? কর্তৃত্ব দায়িত্ব। যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে এবং সঠিক বস্তুকে সঠিক স্থানে স্থাপনের নীতিকে কি বলা হয়? রাফিদ শেখ বলো। স্যার কর্তৃত্ব দায়িত্ব। কর্তৃত্ব দায়িত্ব। আচ্ছা, আর কে বলবে? আব্দুল জায়েদ। জায়েদ বলো, এটাকে কি বলা হয়? স্যার শৃঙ্খলা হবে, শৃঙ্খলা। শিওর? জি স্যার। হ্যাঁ, শৃঙ্খলা হবে। এরপর আসো দেখি হেনরি ফুয়েল মৃত্যুবরণ করেন কত সালে? যে কেউ? 1925। 1925 সালে। এরপরে বহুপদী সমাপ্তির সূচক প্রশ্ন দেখো। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার নীতিগুলো কি কি? 4টা নীতি রয়েছে, তার মধ্যে 3টা এখানে উপস্থাপন করা হয়েছে। এর মধ্যে কোনটা কোনটা হবে? সনাতন পদ্ধতির পরিবর্তে বৈজ্ঞানিক পদ্ধতির ব্যবহার, এটা কি হবে? যে কেউ? সনাতন পদ্ধতির পরিবর্তে বৈজ্ঞানিক পদ্ধতির ব্যবহার, এটা একটা আছে। সৌহার্দ্যপূর্ণ শ্রম ব্যবস্থাপনা সম্পর্কে স্থাপন, এটা একটা আছে। শ্রমিক কর্মীদের মধ্যে দায়িত্ব কর্তব্যের সুষ্ঠু বন্টন, এটাও আছে। 1 2 3 হবে। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার নীতি কি? 1 2 3। 1 2 3। ঠিক আছে, 4টি নীতি আছে, এর মধ্যে 3টি এখানে রয়েছে। 3টি নীতিগুলো কি কি? সনাতন পদ্ধতির পরিবর্তে বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ, বৈজ্ঞানিক পদ্ধতি শ্রমিক কর্মী নির্বাচন, নিয়োগ প্রশিক্ষণ উন্নয়ন, সৌহার্দ্যপূর্ণ শ্রম ব্যবস্থাপনার সম্পর্ক, শ্রমিক কর্মীদের মধ্যে দায়িত্ব কর্তব্য সুষ্ঠু বন্টন। এই 4টা নীতি রয়েছে, তার মধ্যে 3টা এখানে উপস্থাপন করা হয়েছে। তার মানে 1 2 3 হবে। এরপরে যে স্তরে সংগঠনের নীতিমালা পরিকল্পনা প্রণীত হয় তাকে কি বলা হয়? ব্যবস্থাপনা, প্রশাসন, পরিচালনা পর্ষদ। 1 2 1 3 2 3 1 2 3 কোনটা? চটপট বলো। নীতিমালা ও পরিকল্পনা প্রণীত হয় যে স্তরে। 2 3 হবে। প্রশাসন এবং পরিচালনা পর্ষদে ওইখানে প্রতিষ্ঠানের জন্য নীতিমালা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণীত হয়। সুতরাং 2 এবং 3 হবে, 1 নম্বর নয়। এরপরে অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্নে দেখো। তথ্যটা দেখো, জনাব জাকির তার প্রতিষ্ঠানের কাজকে প্রকৃতি অনুযায়ী 4টি বিভাগে ভাগ করেন। প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ ব্যক্তিদেরকে বিভাগীয় প্রধান নিযুক্ত করেন। তাহলে উদ্দীপকের ব্যবস্থাপনা কোন নীতিটি পরিলক্ষিত হয়েছে বলো তো দেখি? কার্য বিভাজন। দেন জনাব জাকিরের গৃহীত পদক্ষেপের ফলে কি কি? প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ ব্যক্তিদেরকে কি করেছিলেন? বিভাগীয় প্রধান নিযুক্ত করেছিলেন অভিজ্ঞ ব্যক্তিদেরকে। তাহলে জনাব জাকিরের গৃহীত পদক্ষেপের ফলে দ্বৈত অধীনতা পরিহার হবে কি হবে না? হবে স্যার। কর্মীরা নির্দিষ্ট কাজে দক্ষ হবে কি হবে না? হবে স্যার। প্রতিষ্ঠানে অসহযোগিতা বাড়বে, বাড়বে কি বাড়বে না? না স্যার, কমবে। তাহলে কত কত হবে? 1 আর 2। 1 এবং 2 হবে। এইভাবে প্রশ্নের উত্তরগুলো তোমরা বাসায় করবে, পারবে না? পারবে? আকিব সুলতান, জায়েদ, জায়েদ, জায়েদ তোমরা কি শুনতে পাচ্ছ?
ইয়েস স্যার। হ্যাঁ, তোমরা একটু বাসায় এমসিকিউ গুলো এবং সিকিউ গুলো এগুলো সলিউশন করবে, বাসায় শর্ট করে লিখবে, শর্ট করে এক কথায় জ্ঞানের অংশটুকু লিখবে, ধরতে পারো কিনা যে কোন নীতির কথা বলেছে, জাস্ট নীতিটুকু তুমি ধরতে পেরেছো কিনা, কোন দক্ষতার কথা বলা হয়েছে সেটা ধরতে পেরেছো কিনা। কোনো প্রশ্ন থাকলে নেক্সট ক্লাসে জিজ্ঞাসা করবে, ঠিক আছে? ইয়েস স্যার। ওকে, তাহলে আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম স্যার। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।